6 মাসের প্রেগনেন্ট অবস্থায় আমি সিদ্ধান্ত নিলাম আমি আমার স্বামীকে ডিভোর্স দিব। ডিভোর্সের কথাটা যখন আমি ফোন করে আমার নিজের মাকে বলি, তখন মা উত্তরে বলল, আমি যদি নেক্সট টাইম এমন পাপের কথা মুখে আনি তাহলে উনি আমার পোড়া মুখ কখনো দেখবেন না। তখন আমি মাকে বললাম, তোমাকে যা বলার বলেছি, আমি আর একদিনও ঘর করব না। তুমি বাবাকে শুধু কথাটা জানিয়ে দিও। এই কথা বলে আমি ফোনটা রেখে দিলাম। আমার স্বামী যখন দেখে আমি লাগেজ কাপড় গুছাচ্ছি তখন সে অবাক হয়ে বলল, কি ব্যাপার, তুমি লাগেজ গুছিয়ে কোথায় যাবে? আমি শান্তভাবে ওকে উত্তর দিলাম, বাবার বাসায় যাব। তুমি বাবার বাসায় যাবে আগে বলবে না? এখন হুট করে বললে আমি তৈরি হব কিভাবে? তোমার তৈরি হতে হবে না, আমি একাই যাব। আর শুনো, কয়েকদিন পর উকিল আসলে ডিভোর্সের কাগজে সাইন করে দিও। আর চিন্তা করো না, আমাকে দেনমোহরের বাকি টাকা তোমার শোধ করতে হবে না, সেটা আমি মাফ করে দিয়েছি। আর তোমরা আমায় বিয়েতে যে গহনা দিয়েছিলে সেগুলো রেখে যাচ্ছি, ইচ্ছে হলে দেখে নিতে পারো। আমার কথা শুনে ফাহিম অবাক হয়ে আমার 2 কাঁধে হাত রেখে বলল, মানে পাগলের মতো কি বলছো? আমি ওর চোখের দিকে তাকিয়ে হেসে বললাম, আমি যা বলছি সত্যি বলছি। তোমাকে এখন আর আমার আগের মতো ভালো লাগে না, তাই তোমার থেকে সরে যাচ্ছি। আমার স্বামী আমায় বারবার জিজ্ঞেস করেছিল ওর অপরাধ কী। জবাবে আমি শুধু বললাম, তোমার কোনো অপরাধ নেই, সব অপরাধ আমার। তোমাকে আমার আর ভালো লাগছে না, তাই তোমার সাথে থাকবো না। ও আমায় বারবার আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু আমি ওর কোনো কথাই শুনলাম না। বাসা থেকে বের হয়ে চলে আসলাম। কলিং বেল বাজাতেই মা দরজা খুলল। মায়ের পাশে বাবা দাঁড়িয়ে। বাবাকে দেখলেই আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। সেনাবাহিনীর কর্নেল ছিলেন তিনি। চাকরি থেকে অবসর নিলেও মেজাজটা সেই আগের মতোই আছে। কঠিন চোখে বাবা আমার দিকে তাকিয়ে বলল, তোর মা যা বলছে তা কি সত্যি? আমি ক্লান্ত চোখে বাবার দিকে তাকিয়ে বললাম, সত্যি মিথ্যে পরে বলছি। এই শরীরে লাগেজ নিয়ে এত পথ এসে আমি খুব ক্লান্ত হয়ে গেছি। আগে আমায় ঢুকতে দাও। বাবা ভারী গলায় বলল, আয় ভেতরে। আসার সময় কোনো অসুবিধা হয়নি তো তোর? না, কোনো অসুবিধা হয়নি। গোসল করে ফ্রেশ হয়ে বাবার খাবার টেবিলে বসেছিলাম। তখন মা পাশে বসে আমায় মাথায় হাত রেখে বলল, মা সত্যি করে বলতো, তুই কি জামাইকে সত্যি সত্যি ডিভোর্স দিবি? আমি বললাম, হ্যাঁ মা। কিন্তু কেন? জামাইয়ের মতো এমন একটা ছেলেকে তুই কেন ডিভোর্স দিবি? আমি হেসে বললাম, এত ভালো দেখেই তো ডিভোর্স দিব। আমার কথা শুনে মা চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল, আর আমি আমার মতো করে খেতে লাগলাম। পরের দিন আমার স্বামী, শ্বশুরবাড়ি সবাইকে নিয়ে আমাদের বাসায় আসলো। ড্রয়িং রুমে যখন সবাই বসে আছে তখন শ্বশুর আমায় বলল, তোমাদের সব কিছু তো ঠিক ছিল, তাহলে শুধু শুধু ডিভোর্স দিতে চাইছো কেন? আমি মাথা নিচু করে বললাম, ছিল কিছু সমস্যা। আমার স্বামী তখন কিছুটা রেগে গিয়ে বলল, কি সমস্যা ছিল শুনি? বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমি কখনো তোমাকে কোনো কিছুতে অভাব দেইনি। যখন যেটা চেয়েছো সেটাই দিয়েছি, তাহলে আমায় কেন ডিভোর্স দিবে? আমি নিচের দিকে তাকিয়ে জবাব দিলাম, তুমি আমায় আমার প্রাপ্য সম্মান দাও নেই। আমার স্বামী দ্বিগুণ রেগে গিয়ে বলল, তোমার কি অসম্মান করেছি? আমি সেটা সবার সামনে বলতে চাইছি না। আমি আমার মাকে আর শাশুড়িকে আলাদাভাবে বলবো। তোমার যা বলার এইখানে সবার সামনে বলবে। আমারও জানা দরকার কি এমন করেছি যার জন্য তুমি আমায় ডিভোর্স দিতে চাইছো। তখন আমিও কিছুটা রাগান্বিত হয়ে আমার স্বামীকে বললাম, আমি মেয়ে মানুষ, চাইলে সব কিছু সবার সামনে বলতে পারি না, কিন্তু তুমি যেহেতু চাইছো সবার সামনে বলি, তাহলে শুনো বলছি। আমি তোমার বিয়ে করাবো, ভাড়ায় ঠিক করা কোনো পতিতা না যে তুমি টাকা উসুল করার জন্য আমার উপর সমানে অত্যাচার করবে। তুমি আমার সামনে এমন ব্যবহার করো তখন নিজেকে তোমার স্ত্রী মনে হয় না, মনে হয় আমি কোনো পতিতালয়ের পতিতা। আমরা মানুষ, জঙ্গলের কোনো জীবজন্তু না। আমি প্রেগনেন্ট, এই অবস্থায় একটা মেয়ের শরীরে নানা রকম সমস্যা দেখা দেয়, কিন্তু তুমি যেটা একবারের জন্য খেয়াল করোনি। তুমি শুধু তোমাকেই বোঝো, আমার কষ্ট হচ্ছে কিনা সেদিকে তোমার খেয়াল নেই। এত কিছুর পরেও আমি আস্তে ধীরে চেষ্টা করছিলাম তোমায় সংশোধন করতে, কিন্তু গতকাল রাতে তুমি যা করলে আমার ক্ষমতা নেই সেটা সহ্য করার। আমার স্বামী ভয়ার্ত চোখে আমার দিকে তাকিয়ে আমতা আমতা করতে বলল, গতকাল রাতে আমি তো কিছু করি নাই, আমি তো অফিসের কাজে ময়মনসিংহ গিয়েছিলাম। স্বামীর কথা শুনে আমি হেসে বললাম, তুমি অফিসের কাজে ময়মনসিংহ গিয়েছিলে নাকি কোনো মেয়েকে নিয়ে হোটেলে ছিলে সে সত্যিটা আমি জানি। কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামের কণাগুলো মুছতে আমার স্বামী বলল, মিথ্যা কথা, আমি কোনো মেয়ের সাথে হোটেলে থাকিনি। আমি তখন আমার স্বামীর চোখে চোখ রেখে বললাম, তুমি যে হোটেলে ছিলে সেই হোটেল আমার পরিচিত একজন জব করে, তার কথা আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু যখন নিজ চোখে তোমার আর ওই মেয়ে সিসি ক্যামেরা ফুটেজ দেখলাম তখন আমি আর অবিশ্বাস করতে পারলাম না। আমার স্বামী মাথা নিচু করে বসে রইল। আমি তখন শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে বললাম,
আপনারা বলেন যে স্বামী স্ত্রীর সাথে পতিতালয়ের মতো আচরণ করে আর দিন শেষে অন্য মেয়ের সাথে রাত কাটায় তার সাথে সংসার করা যায়? শাশুড়ি আমায় অবাক করে দিয়ে বলল, তুমি যদি স্বামীকে তৃপ্তি দিতে না পারো, স্বামী অন্য মেয়ের কাছে যাবে, এটাই স্বাভাবিক। শাশুড়ির কথা শুনে আমি কিছু বলতে যাব, তার আগে আমার বাবা আমার শাশুড়িকে বলল, আপনার গুণধর পুত্রকে নিয়ে বাসা থেকে বের হয়ে যান। মেয়েকে গলা টিপে মেরে ফেলবো, তবুও আপনার ছেলের কাছে পাঠাবো না। আমার স্বামী, শ্বশুর শাশুড়ি সবাই চলে যাওয়ার পর থেকে মা অনেক কান্না করছে। আমার মেয়েটার কি হবে? আমার মেয়ে অনাগত সন্তানের কি হবে? খেয়াল করে দেখি বাবা বিছানার এক কোণে বসে চুপচাপ আছে। বাবার চোখে চশমাটা ঝাপসা হয়ে গেছে। যে বাবাকে আমি আমার বিয়েতে কাঁদতে দেখিনি, সেই বাবার চোখে জমে আছে জল। আমাকে রুমে ঢুকতে দেখে বাবা ভারী গলায় বলল, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তো। আমাদের এই নষ্ট সমাজ ডিভোর্সের জন্য কিছু মেয়েদের দায়ী করে। তোকে আমায় আড়ালে আশেপাশের লোক অনেক কিছু বলবে, সেসব কথা কানে নিবি না। প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যাওয়ার চেয়ে একেবারে শেষ হয়ে গিয়েছি, সেটাই ভালো। যে স্বামী নিজের স্ত্রীকে সম্মান করে না, সেই স্বামীর সাথে একসাথে থাকার মানেই হয় না। বাবার কথা শুনে আমি অনেক কষ্টে নিজের চোখের জলটা আটকে রেখেছিলাম। নিজের রুমে এসে ভাবতে লাগলাম, আমাদের সমাজে আমাদের মতো অনেক মেয়ে আছে যারা স্বামীর কাছে স্ত্রীর সম্মানটা পায় না, দিনের পর দিন অসম্মানিত হয়ে সংসার করে যাচ্ছে, আর প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। ধন্যবাদ। আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন।